হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে কোর্সটি কমপ্লিট করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। আর আজকে আমরা কিছু ড্রামার, আপনাদের পরীক্ষার জন্য যে 5টা ড্রামা বেসিক্যালি ইম্পর্টেন্ট, ওই ড্রামাগুলোর সামারাইজেশন আর ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে যাব, যেগুলো সামারাইজেশন দেখে বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস দেখে আপনারা মোটামুটি প্রপার একটা ওয়েতে অ্যান্সার করতে পারবেন। চলুন আমরা কন্টেন্টসে যাই। ওডিপাস রেক্স বাই সফোক্যালিক্স হচ্ছে প্রথম ড্রামা। অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার সেকেন্ড ওয়ান। আর্মস অ্যান্ড দ্য ম্যান বাই জর্জ বার্নার্ড শ থার্ড ওয়ান। ফোর্থ ওয়ান হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই জন মিলিংটন সিঞ্জ। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল বাই ওল সোইকা। এটা হচ্ছে ফিফথ ড্রামা। সো লেটস গো টু ওডিপাস রেক্স। ওডিপাস রেক্সের স্টোরিতে প্রথমে আমরা দেখতে পাবো এন্টিগান আর ইসমেন, ওনারা খুবই ডিপ্রেসড অ্যান্ড খুবই চিন্তিত ওনাদের ভাইয়ের যুদ্ধের কারণে। সিংহাসন দখলের যে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে গিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। আর এখান থেকেই শুরু হয় মেইন কাহিনী। বেসিক্যালি এটা হচ্ছে লাস্টের সিন, যেটাকে ফার্স্টে রিপ্রেজেন্ট করা হয়েছে। দুই ভাই একজন আরেকজনকে হত্যার পর যখন ক্রেয়ন রাজা ঘোষণা দিলেন পলিনিসেসকে কোনোভাবেই কবর দেওয়া যাবে না, কারণ তিনি বিদেশি যোদ্ধা এনে থেবিস আক্রমণ করেছিল। থেবিস হচ্ছে ওই দেশটা যে দেশে রাজা হিসেবে আধিপত্য চাচ্ছিলেন ওনারা। যেই তাকে কবর দিতে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ক্রেয়ন যখন এই ধরনের রুলসগুলো সিটিতে দিচ্ছিল আর এই ধরনের কথাগুলো বলতেছিল, তখন কেউ এটা মানতে রাজি ছিল না। তো এক পর্যায়ে অ্যান্টিগনি আইন ভেঙে হলেও ভাইকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রহরীরা তাকে ধরে ফেলে এবং ক্রেয়নের সামনে নিয়ে আসে। অ্যান্টিগনি বলে যে ক্রেয়ন দেবতার আইন অমান্য করছে, ক্রেয়ন তাকে মৃত্যুদণ্ডের জন্য সাজাপ্রাপ্ত করে। তখন হেইমন আর হেইমন যে হচ্ছে ক্রেয়নের পুত্র সন্তান, সে অ্যান্টিগনের জন্য কথা বলে স্টেজে। তখন সে স্টেজে আসে এবং সে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কোনোভাবেই সম্ভব হয়নি। প্রথমে হেইমন যদিও বা ক্রেয়নের পক্ষে ছিল, বাট এক পর্যায়ে আমরা দেখতে পাই হেইমন ওর বাবার পক্ষ থেকে সরে অ্যান্টিগনের পক্ষে চলে যায়, যেটাতে কি হতে থাকে, ক্রেয়নের এগেনস্টে যাওয়াতে মৃত্যুদণ্ড তাকেও দেওয়ার জন্য পরামর্শ করা হয়। সো ক্রেয়নের ছেলে যখন হাইমন বাবাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় বারবার, পরে এই যে প্রফেট টিরেসাস সে আসে এবং ক্রেয়ন প্রমিস করে যে সে যেটাই বলবে, লাইক টেরিয়াসিস যেটাই বলবে সেটাই ক্রেয়ন শুনে দিবে। কিন্তু টেরেসিয়াসের অ্যাডভাইস শুনে ক্রেয়ন পলিনিসেসকে কবর দিতে প্রথমে রিফিউজ করে, কিন্তু তারপরে যেভাবেই হোক কাজটি মেনে নেয়। কারণ সে বলেছিল, টেরেসিয়াস এটাও বলেছিল, টেরেসিয়াস যদি পলিনিসেসকে কবর দেওয়া না হয় তাহলে হয়তো বা শহরের উপরে কোনো ধরনের অভিশাপ কাজ করতে পারে। তারপরে ওডিপাস রেক্স যে রাজা হিসেবে ছিলেন, তখন কি হয়েছিল, তখন থেবেসে একটি মহামারী দেখা দিয়েছে। ওডিপাস জানতে পারে যে এটার সমাধান হলো প্রাক্তন রাজা লায়োসের হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। তদন্ত করতে গিয়ে অন্ধ ভবিষ্যদ্বক্তা বা টাইরেসিয়াস যে ছিল, উনি জানান হত্যাকারী আসলে ওডিপাস নিজেই। কিভাবে নিজে? ওডিপাস রিপ্লাই করে অলরেডি সে তার ব্রাদার ইন ল ক্রেয়নকে পাঠিয়েছে ডেলফিতে। কিভাবে সিটিকে সাহায্য করা যায় এটার জন্য, কিন্তু কোনোভাবেই উপায় আসে না। এই কিছুই জানার পরে যখন ওডিপাস আস্তে আস্তে সত্য জানা শুরু করে, অ্যান্ড লায়াসিস আসলে কাইন্ড অফ সে ধরাছোঁয়ার বাইরে থাকা সত্ত্বেও ওডিপাস বুঝতে পারে বা জানতে পারে সামহাও ওডিপাসের বাবাই হচ্ছে লায়াসিস, অ্যান্ড তার মা জোভাস্তা সেই হচ্ছে আবার ওডিপাসের স্ত্রী। সো টাইরেসিয়াসের এই ভবিষ্যৎবাণী দেখার পর বা ভবিষ্যৎবাণী দেখার পরে ওডিপাস জানতে পারে ওডিপাসই তার বাবাকে হত্যা করেছে এবং মায়ের সঙ্গে সে বিয়ে করে বসে এবং শৈশবে তাকে হত্যা করতে দেয়া হলেও বেঁচে যায় এবং অজান্তেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। সত্য জানার পর জোকাস্তি আত্মহত্যা করে ফেলে আর ওডিপাস নিজের চোখ অন্ধ করে নির্বাসনে চলে যাওয়ার শপথ নেয়। সো যখন সে থেবেসে ছিল তখন সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তো এক পর্যায়ে দেখা যায় ওডিপাস যখন কোলোনাসে যায়, সেখানে যাওয়ার পরে সে বিভিন্ন জায়গায় সাহায্য নিতে থাকে, বিভিন্ন জায়গায় মেয়ের জন্য সাহায্য খুঁজতে থাকে এবং ওখান থেকে সে জানতে পারে এটা হচ্ছে একটা হোলি গ্রাউন্ড, যেখানে তাকে কবর দেওয়া হলে ওই দেশটাতে পুরোপুরি আশীর্বাদ চলে আসবে। তখনই ওডিপাসের ছেলে সন্তান পলিনেসাস চায় ওডিপাসকে ওখানে নিয়ে যেতে, কিন্তু
উম, সে তাদের সাথে যেতে চায় না, কারণ তাদের মনে হচ্ছিল ওডিপাসকে নিয়ে গেলেই তাদের রাজ্যে হয়তো বা সাম্রাজ্য ফিরে আসবে, বা তাদের বিভিন্ন অস্তিত্ব যেগুলো বিলীন হয়ে যাওয়ার পথে ওগুলো ফিরে আসবে। এবং তখনই ওডিপাস তাদেরকে অভিশাপ দিয়ে বসে যে তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করে ফেলবে, আর এটাই হচ্ছে তোমাদের জন্য একটি অভিশাপের মতো, অ্যান্ড তারপরেই তোমরা মারা যাবে। শেষে এথেন্সের রাজা থিওসিসের কাছে ওডিপাস নিজের শেষ আশ্রয় নেয়। বজ্রধ্বনির মধ্যে রহস্যময়ভাবে ওডিপাস মৃত্যুবরণ করে। এই থান্ডারস্টর্ম যেটার কথা বলা আছে, ওই থান্ডারস্টর্মটাই ছিল ওডিপাসের মৃত্যুর একটা, আমরা বলতে পারি, ভবিষ্যৎবাণীর মতো। সো ওখানে একটা মেসেঞ্জার আসে লাস্টলি, যে মিস্টেরিয়াস ডেথ, ওডিপাসের যে মিস্টেরিয়াস ডেথ ছিল এটাকে এক্সপ্লেন করে। আর ও ডেথটা কাইন্ড অফ ডিসঅ্যাপিয়ারেন্সের মতো ছিল, কিভাবে মারা গেছে, কোথায় মারা গেছে, কোথায় কবর দেওয়া হয়েছে, কোথায় রাখা হয়েছে, কোনো কিছুই কেউ জানতো না। তখনই মেসেঞ্জারটা বলে, দ্য লাইটলেস ডেপথস অফ আর্থ বার্স্টিং ওপেন ইন কাইন্ডনেস টু রিসিভ হিম। দ্যাট মিনস দেবতারা তাকে স্বয়ং নিচ থেকে গ্রহণ করেছে। সো এটাই ছিল ওডিপাস রেক্সের পুরোপুরি একটা কাহিনী। এখন আমরা যদি ইম্পর্টেন্ট ইভেন্টসগুলোতে যাই, প্রথমে দেখতে পারবো ওডিপাস যখন কিং হিসেবে ছিল তখন একটা ভয়ানক রোগ দেখা দেয়, যেটাকে আমরা বলি থিবস শহরে প্লেগ দেখা দিয়েছিল। তো তারপরে ডেলফির যে ওরাকল, সে জানায় প্লেগ দূর করতে হলে লায়াসের হত্যাকারীকে শাস্তি দিতে হবে। তারপর ইডিপাস ঘোষণা করেন তিনি খুঁজে খুঁজে বের করবেন খুনিকে। তারপর টাইরেসিয়াস ভবিষ্যদ্বাণী করেন খুনি হলেন এডিপাস নিজেই। জোকসটাকে জানায়, এবং লায়াস এক মাথায় খুন হয়েছিলেন, অ্যান্ড এডিপাস নিজের কাহিনী বলে বুঝতে শুরু করেন তিনি খুনি। আর কোরিন্থ যে ছিল, যে স্টেটটা ছিল, ওখান থেকে তারপর একটি বার্তা আসে যে পলিবাস বা এডিপাসের পালক বাবা মারা গেছেন। সত্য ফাঁস হয় যে এডিপাস আসলে লায়াসিস ও জোকাস্টার সন্তান। এই কাহিনীর পরে আরো সে ক্লিয়ার হয়ে যায়। তারপর জোকাস্টা আত্মহত্যা করে ফেলে। দেন ইডিপাস নিজের চোখ অন্ধ করে নির্বাসনের জন্য অনুরোধ করেন। সো এডিপাস যখন কোলোনাসে যায় তখন নির্বাসিত অন্ধ এডিপাস অ্যান্টিগনকে নিয়ে কোলোনাসে পৌঁছান, এবং তারপর জানতে পারেন যেখানে তিনি সমাধিস্থ হবেন সেই শহরের দেবতাদের আশীর্বাদ সে পাবে। ক্রেয়ন এসে এডিপাসকে অপহরণ করতে চায়, কিন্তু ব্যর্থ হয়ে অ্যান্টিগনি ও ইসমেনে এডিপাসের দুই কন্যা সন্তানকে ধরে নিয়ে যায়। এথেন্সের রাজা থিসিয়াস কন্যাদের উদ্ধার করে ফেলেন পরবর্তীতে। পরে পলিনিসাস আসে বাবার সমর্থন চাইতে। ইডিপাস তাকে অভিশাপ দেন যে সে ও ইউটিক্লেস একে অপরের হাতে মারা পড়বে। তারপরেই থান্ডারস্টর্ম শোনা যায়, বজ্রপাত শোনা যায়, তারপরে ইডিপাসের মৃত্যুর সময় ঘনিয়ে এসছে। ইডিপাস রহস্যময়ভাবে মারা যান। থিসিয়াস তার সমাধিস্থল গোপন রাখেন। সো ওর মৃত্যুটা খুবই রহস্যময় ছিল। আর থার্ড ইভেন্টে যখন এন্টিগনের পালা আসে, যেটা আমরা একদম ফার্স্ট সিনে পড়েছি, পলিনাইসিস ও ইউক্লিয়ারাস সিংহাসনের লড়াইয়ে একে অপরকে হত্যা করে। পরে ক্রিয়ন রাজা হয়ে ঘোষণা দেন দেশদ্রোহী পলিনাইসিসকে দাফন করা যাবে না, কারণ পলিনাইসিস বাইরের দেশ থেকে থিবিসে সোলজার্স নিয়ে এসেছিল আক্রমণ করার জন্য। দেন অ্যান্টিগনি দেব আইন মেনে বা দেবতাদের আইন মেনে তাকে দাফন করে ধরা পড়ে যায়। ক্রেয়ন তাকে মৃত্যুদণ্ড দেন, অ্যান্ড ইসমেনেকেও জড়াতে চান, তবে পরে ছেড়ে দেন। হায়মান, যে ছিল ক্রেয়নের ছেলে এবং অ্যান্টিগনির বাগদত্ত, বাবাকে অনুরোধ করে, কিন্তু ক্রেয়ন একগুঁয়ে থাকেন, লাইক গ্লুমি থাকে, যে না আমি যেটা বলছি দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ান, সামথিং লাইক দ্যাট। দেন টাইরেসিয়াস সতর্ক করেন অ্যান্টিগনিকে মুক্তি দিয়ে দিতে, নইলে বিপদ আসবে। টাইরেসিয়াসের কথা শুনেও শুনিনি এমন একটা অবস্থায় চলে গিয়েছিল। পরে ক্রেয়ন দেরি করে যান, ততক্ষণে অ্যান্টিগনি আত্মহত্যা করে ফেলেন। দেন অ্যান্টিগনি আত্মহত্যা করে দেখে হায়মেনও আত্মহত্যা করে ফেলে। হায়মেনও আত্মহত্যা করার ফলে ক্রেয়নের স্ত্রী যে ইউরিডাইস ছিলেন, উনিও এই খবর শুনে নিজে আত্মহত্যা করে ফেলেন। দেন ক্রেয়ন একা পড়ে থাকে, নিজের একগুঁয়েমের জন্য শোকে ভেঙে পড়েন, এবং আলটিমেটলি সে একটা লোনলি লাইফ লিড করা শুরু করেন, যেটাতে তার কোনো হ্যাপিনেস বা কোনো কিছু কাজ করেনি। সো এটাই ছিল ওডিপাস রেক্সের মূল সামারি, মানে পুরো গল্পের সামারি, যেটা থেকে মোটামুটি ক্যারেক্টার কোন রোলে ছিলেন আমরা যদি জানতে পারি, অ্যান্সার করাটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। সামারির মেইন পার্টগুলো এই তিনটে ইভেন্টে ভাগ করা হয়েছে: ওডিপাস কিং থাকা অবস্থায় যা করেছিলেন, ওডিপাস কলোনাসে পৌঁছানোর পর যা করেছিলেন, দেন এন্টিগনের আলাদা একটা সিন ছিল। এন্টিগন হচ্ছে ওডিপাসের কন্যা সন্তান। সো ওদের সিনগুলোকে যখন আমরা সাবমার্জ করে ফেলবো তখন আমাদের জন্য জিনিসটা খুবই ইজি হয়ে যায়। দেন আমরা যদি অ্যাজ ইউ লাইক এ মুভ করি, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের, ওখানে আমরা দেখতে পাবো স্যার রোনাল্ড ডে বয়েস যে ছিলেন উনি মারা যান।
এবং তার দুটি ছেলে অলিভার ও আয়ারল্যান্ডও রয়েছেন। কিছু নর্মাল নিয়ম কানুনের জেরে বড় ছেলে অলিভার পিতা পুত্রের সব সম্পত্তি পাবে। স্ত্রী রোনাল্ড সরি শ্রী রোনাল্ড অলিভারকে আয়ারল্যান্ডের যত্ন নিতে বলেছিলেন, কিন্তু অলিভার সেটা মানে না, কোনোভাবেই মেনে নেয়নি। আয়ারল্যান্ডকে সংস্কার, শিক্ষা ও উপযুক্ত সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়। দেন রেসলিং ম্যাচ হয়, ওখান থেকে প্রেমের সূচনা শুরু হয়, যেখানে অরল্যান্ডো ঘরে আসে রেসলিং ম্যাচ থেকে। এখানে তার পরের সিনটা মেনশন করা আছে। রাজপ্রাসাদ থেকে রাজকীয় ক্রীড়াবিদ চার্লস আসেন, খবর পায় আয়ারল্যান্ডো চার্লসকে চ্যালেঞ্জ করবে রেসলিংয়ে। অলিভার চায় আয়ারল্যান্ডো পরাজিত হোক, তাই চার্লসকে বোঝায় অরল্যান্ডো নৈতিকভাবে খুবই খারাপ একজন মানুষ, যেন চার্লস আয়ারল্যান্ডের বিরুদ্ধে লড়তে উৎসাহ পায়। রেসলিং ম্যাচে আয়ারল্যান্ডো চার্লসকে পরাস্ত করে। একই সময়ে রাজকন্যা রোজালিন্ড ও অলিভারের বোন সিলিয়া ইনস্ট্যান্টলি প্রেমে পড়ে যান আয়ারল্যান্ডের প্রতি। তবে রোজালিন্ড আনুষ্ঠানিকভাবে এটা গোপন রাখে। এই তাদের এক্সিডেন্টাল লাভটা এখান থেকেই শুরু হয়েছিল। দেন অলিভার শুরু করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হত্যার প্ল্যান, ওকে হত্যা করে ফেলবে। আয়ারল্যান্ডও ওখান থেকে পালিয়ে যান, পালিয়ে তারপরে চলে যান ফরেস্ট অফ অ্যাড্রেনে। তখন ডিউক সিনিয়র, যে ব্যান্ড অফ লোর্ডসদের সাথে থাকতো, ও অলরেডি এক্সাইল ছিল ওখানে। ও খুব সিম্পল, গাছের সাথে পশু পাখির সাথে নিজের মতো করে জীবনযাপন করতে খুবই পছন্দ করতো। দেন অরল্যান্ডো খুবই এক্সস্টেড হয়ে যায় ট্রাভেল করতে করতে, খাবার খুঁজতে খুঁজতে। এক পর্যায়ে অ্যাডাম গাছের চিপা থেকে, ক্যাম্প থেকে রুডলি ডিমান্ড করে যে তাকে যতক্ষণ পর্যন্ত খাবার দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সে খাবার খাবে না। সো বনভূমিতে অলিভার ও রাজা সিনিয়র ও তার দল শান্তিপূর্ণভাবে বসবাস করছে, রাজপ্রাসাদ ও রাজকীয় জীবনের দুশ্চিন্তা থেকে মুক্ত। আয়ারল্যান্ডে এখানে পরে তাদের সঙ্গে যোগ দেয়। রোজালিন্ড, গ্যানিমেড ও আয়ারল্যান্ডের মধ্যে প্রেমের আদান প্রদান শুরু হয়, যেখানে রোজালিন্ড ছদ্মবেশে আয়ারল্যান্ডকে লাভ টিউটর হিসেবে ব্যবহার করে প্রেমের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে। দেন রোজালিন্ডও বেসিক্যালি সিলিয়া হিসেবে ডিসগাইজ রোল প্লে করে। দেন হাইমেনের সাথে চলে আসে, দ্য গড অফ ম্যারেজ যাকে বলা হয়। তারপর বিয়ের জন্য 4টা কাপল রেডি হয়: রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো, সিলিয়া অ্যান্ড অলিভার, ফোবি অ্যান্ড সিলিভিয়াস, অড্রে অ্যান্ড টাচস্টোন। এই ফেস্টিভ সেলিব্রেশনটা ইন্টারাপ্ট হয় কিছু ফেস্টিভ নিউজের মাধ্যমে, যখন আর্মিরা অ্যাটাক করে ডিউক সিনিয়রকে। তো ডিউক ফেডেরিক হোলিম্যান ছিল, সে কনভিন্স করেছিল এই ওয়ার্ল্ডলি কনসার্নগুলো বাদ দিয়ে মোনাস্টিক লাইফ লিড করতে পারে। ফেডেরিক, ওর মাইন্ড চেঞ্জ হলে, ওর ওয়ে চেঞ্জ হলে থ্রোন ডিউক সিনিয়রের কাছে ব্যাক করে। দেন গেস্টগুলো কন্টিনিউ করে নাচা অ্যান্ড প্রোগ্রামটা এনজয় করা শুরু করে। ওখানে তখন বিয়ের অনুষ্ঠান করার একটা চিন্তাভাবনা ছিল। এটা ছিল অ্যাজ ইউ লাইক এটার মেইন সামারি। আর এখানে যে ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো আছে, প্রথমে শুরু হয় স্যার রোনাল্ডের মৃত্যু দিয়ে, যেখানে অলিভার সব সম্পত্তি নিয়ে যায় আর আয়ারল্যান্ডকে ঘৃণার কারণে সে শিক্ষা ও প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে দেয়। দেন কুস্তির লড়াইয়ের আয়োজন করে আয়ারল্যান্ডকে হারানোর জন্য। পরে আয়ারল্যান্ডও কুস্তিগির চার্লসের সাথে লড়াই করে। আয়ারল্যান্ডও অপ্রত্যাশিতভাবে জয়ী হওয়ার কারণেই সে রোজালিন্ড তার প্রেমে পড়ে যায়। দেন ষড়যন্ত্র ও নির্বাসনের থেকে যেটা শুরু হয়, তার বিরুদ্ধে চাকর অ্যাডামকে নিয়ে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে তাকে হত্যা করার প্ল্যান করা হয়। পরে ডিউক ফ্রেডেরিক যে ছিলেন, হঠাৎ রোজালিন্ডকে দরবার থেকে তাড়িয়ে দেয়। সিলিয়া তখন ডিউক ফ্রেডেরিকের মেয়ে, যিনি রোজালিন্ডের সাথে পালিয়ে যায়, সাথে যায় ভার টাচস্টোন। দেন আয়ারল্যান্ড অরণ্যে পালিয়ে যায়, যেটাকে বলা হয় ফরেস্ট অফ অ্যাড্রেন। আমরা যেটা দেখেছি, রোজালিন্ড ছেলে সেজে গ্যানিমেড নামে ছদ্মবেশ নেয়। সেলিয়া সাধারণ রাখাল কন্যা সেজে অ্যালিয়েনা নামে পরিচয় দেয়। তার একটি কুটির কিনে বসবাস করা শুরু করে। দেন ওই ফরেস্ট লাইফে তারা যেটা করে, ডিউক সিনিয়র, যে রোজালিন্ডের বাবা ছিল, অনুসারীদের সাথে নির্বাসনে সুখে থাকে। আয়ারল্যান্ডে ডিউক সিনিয়রের সঙ্গে দলে যোগ দেয়। সে অরণ্যের গাছে গাছে রোজালিন্ডকে নিয়ে কবিতা লেখা শুরু করে। রোম্যান্টিসিজম দেখতে পাচ্ছি আমরা এখানে। দেন ভালোবাসার যে ছলনা বা খেলার যে বিভ্রান্তিগুলো ফেস করতে হয়েছে তাদেরকে, অ্যারল্যান্ডো গ্যানিমেড রোজালিন্ড ছদ্মবেশে যে তার কাছে প্রেমের কথা বলে, কষ্টের কথাগুলো বলে। রোজালিন্ড তাকে শেখায় কিভাবে রোজালিন্ডকে প্রেম নিবেদন করতে হয়। রাখাল কন্যা ফিবি গ্যানিমেডের প্রেমে পড়ে যায় এবং গরিব রাখাল সিলভিয়াসকে প্রত্যাখ্যান করে। এদিকে আয়ারল্যান্ডও তার ভাই অলিভারকে সিংহীর হাত থেকে রক্ষা করে। অলিভার অনুতপ্ত হয় এবং সিলিয়া, যে অ্যালিয়েনা হিসেবে, তার প্রেমে পড়ে যায়। দেন হচ্ছে আমরা সমাধান যদি দেখতে যাই, দেন রোজালিন্ড ঘোষণা করে পরের দিন সব বিয়ে ব্যবস্থা হবে, নিজের পরিচয় প্রকাশ করে। 4টি বিয়ে হয়: রোজালিন্ড আর আয়ারল্যান্ডো, সিলিয়া, অলিভার
ফিবি আর সিলভিয়াস টাচটন আর অ্যাড্রে। সুখের সমাপ্তি হচ্ছে ডিওক ফ্রেডেরিক একজন সাধুর সাথে দেখা করে অনুতপ্ত হয়, সে সিংহাসন ফেরত দেয় ডিওক সিনিয়রকে, সবাই আনন্দে রাজদরবারে ফিরে যায়, তারপরে নাচ গান অনুষ্ঠান যা হওয়ার বিয়ের তাই হচ্ছিল। অ্যান্ড এখানে আমরা সহজ করে দেওয়ার জন্য আপনাদেরকে কিছু ছদ্মবেশে যারা যারা ছিল ওদের পরিচয়গুলো দিচ্ছি। রোজালিন্ড গেনিমেড হিসেবে পরিচয় দিয়েছিল, নিজেকে একটা ছেলে হিসেবে, এই যে এখানে তার বৈশিষ্ট্যগুলো দেওয়া ছিল সে কি কাজ করেছে। আর সিলিয়া অ্যালিয়েন হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। আর টাচস্টোন যে কোর্টফুল হিসেবে, এটা কোনো ডিসগাইজ না, বাট ও রুরাল লাইফকে উইং আর গুড গার্ল অড্রিকে বিয়ে করেছিল নিজের সাধারণ জীবনযাপনের জন্য। এটাই ছিল উইলিয়াম শেক্সপিয়ারের প্লেয়ের, এটা একটা কমেডি প্লে যেটার স্টোরিগুলো, উইলিয়াম শেক্সপিয়ারের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওনার এখানে প্রতিটা ক্যারেক্টারই মোস্ট অফ দ্য জিনিস আমরা দেখতে পারবো ডিসগাইসেস। তো এখানেও সেই সেম জিনিসটাই তুলে ধরা হয়েছে। এখন আমরা যদি আর্মস অ্যান্ড দ্য ম্যানে যাই তখন আমরা দেখতে পাবো এটাও অনেকটা কিছু মিল আমাদের পাওয়া যাবে, ভালোবাসা বা রোমান্টিসিজমের যে ব্যাপারটা। এটার মূল কাহিনী হচ্ছে রেইনা একজন বালগেরিয়ান ধনাঢ্য পরিবারের মেয়ে মানুষ, ভেরি ওয়েলদি। আর এটা হচ্ছে সার্বো বালগেরিয়ান যখন যুদ্ধ চলতেছিল ওই যুদ্ধের একটা কাহিনী। এক রাতে সার্বি সৈনিকদের মধ্যে একজন, যিনি মার্সেনারি ছিল, যে ভাড়াটে সৈনিক যাকে ভাড়া করে এনেছিল, আম, সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে রেইনার বাড়িতে, তার নাম ছিল ব্লন্সচিল। সো সেই রেইনা ব্লন্সচিলকে লুকিয়ে রাখে এবং তাকে সহায়তা করে, তাকে চকলেট ক্রিম খাওয়ায় এবং রাতেবেলা ছাদে পেরিয়ে পালাতে সাহায্য করে। তো এটাই ছিল প্রথম অ্যাক্ট। ওখানে তখন সাডেনলি লোকা চলে আসে। আর ওখানে লোকা হচ্ছে রেইনার সার্ভেন্ট যেটাকে আমরা বলি। আর ক্যাথারিন রেইনাকে খবরটা দিতে থাকে যে সার্বিয়ার একজন সৈনিক পালিয়ে গেছে যুদ্ধ থেকে, আর দরজা জানালা কিছু যেন খোলা না থাকে, যেন লক করে দেয়। বাট তখনই একজন মানুষ আসে উইন্ডো আনলক করা। দেন সে বলতে থাকে, ইফ হি মেক্স আ নয়েজ দ্য ম্যান ইজ সুইস অ্যান্ড অ্যান এসকেপড সোলজার ফাইটিং অ্যাজ আ মার্সেনারি ফর দ্য সার্বিয়ানস। ওই নিউজগুলো বলতে থাকে। সে ভাবতে থাকে কেউ আসবে, তাকে হয়তো বা মেরে ফেলবে, এই ধরনের কোনো চিন্তা তার মধ্যে আসতে থাকে। দেন সেকেন্ডে যেটা শুরু হয়, সেকেন্ড থরে, তখন সে গার্ডেনের সেম হাউসে বসেছিল, দো এটি স্প্রিং 1886-এর কথা। আর লোকা হচ্ছে অলরেডি হাউসের যে হেড মেল সার্ভেন্ট নিকোলা, তার সাথে ম্যারিড। লোকা তখন নিকোলাকে বলে দ্যাট হি উইল নেভার বি মোর দেন আ সার্ভেন্ট অ্যান্ড দ্যাট শি হ্যাজ হায়ার অ্যাসপাইরেশনস। কেন বলতে থাকে, লোকা tells him she knows many secrets about the Petkov family and Nicola says that he does too but would never blackmail his masters. এখানে আমরা নিকোলার যে সততাটা দেখতে পাচ্ছি। এদিকে লোকা বলতেছিল তুমি কখনোই এর উপর উঠতে পারবে না, কারণ তোমার হায়ার কোনো অ্যাম্বিশনস বা অ্যাসপিরেশনস নেই। তারপর ব্লাঞ্চিল দেখা যায় যুদ্ধ বীরত্বের গ্লোরিফিকেশন, যেটা ওখানে তার কাছে কিছুটা প্রবলেম হতে থাকে। তার অভিজ্ঞতায় যুদ্ধ শুধু বাজে একটা পরিস্থিতি যেখানে বিপদ আর মৃত্যু হচ্ছে মেইন উৎস, এছাড়া কোনো কিছুই নেই। তখন সার্জিয়াস আর মেজর পেটকভ বাড়িতে ফিরে আসে। সার্জিয়াস জানতে পারে যে তার প্রচেষ্টা যুদ্ধকৌশল বড় কোনো উপাধি বা উচ্চ মর্যাদা পায়নি। লোকা বাড়ির চাকরি বা ও নিকোলা, যিনি একটি নিম্নপদস্থ লোক, তাদের নিজস্ব উচ্চাসা ও সামাজিক মর্যাদার কথা ভাবছে। এর মধ্যে দেখা যায় ফাইনাল অ্যাক্টে যেটা হয় নাটকের শেষে, রেইনা স্বীকার করে যে বঞ্চিল তার প্রতি অনেক অনুভূতি রেখেছে এবং এটাই সত্যি যে রেইনা ও বঞ্চিল একে আরেকজনকে পছন্দ করে। অ্যান্ড লোকা সার্জিয়াসকে বলে যে দ্য ম্যান উইথ হুম রাইনা ইজ ইন লাভ ইজ ব্লঞ্চিল। লোকাও জিনিসটা বলে দেয়। পরে সার্জিয়াস ব্লঞ্চিলকে চ্যালেঞ্জ করে ডুয়েলে, বাট ব্লঞ্চিল এক্সপ্লেন করে a picture of herself that Raina placed in her father's cloak for Bunchtail to find is exposed, proving that Raina has not been entirely truthful to Sergius. And Sergiusের প্রতি যে ট্রুথফুল ছিল না এই জিনিসগুলো বলে। অ্যান্ড তারপর রায়না নিজেও তার ফিলিংসটা বলে দেয়, যেহেতু সে অলরেডি মেজর পেটকফ, তখন সে অলরেডি তাকে ভালো